সুনামধন্য এমপি ভাইকে আমি লাভ লেটার দেইনি জিমিন, দিয়েছি সারফেক্সের লেটার, বুঝেছিস? তাই এত খুশি হওয়ার কিছু নেই। এমন অদ্ভুত লেটারের নাম শুনে বুড়ো কুচকে আসলো জিমিনে, ফেল ফেল করে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ডের ব্যবধানে উত্তেজিত কণ্ঠে বলল, তার মানে তুই কি চিঠিতে ভাইকে গালাগালি করেছিস? দাঁত কিরমির করে উঠল তেল, মুখ বেঁকে বলে উঠল, তোর কি আমাকে খুশটা মহিলা মনে হয় যে গালাগালি করতে যাব? সব সময় বেশি বুঝিস কেন? আগে কথা শুনবি, পরে চিল্লাবি। আচ্ছা আচ্ছা, বল শুনি। তে চিঠির বিষয়বস্তু খুলে বলল। দুজনের কথা শেষ করতে করতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। সন্ধ্যা নেমে এসেছে, দুজনে যাবে দূর রাস্তায়, তাই আর সময় নষ্ট করলো না। একে অপরের থেকে বিদায় নিয়ে দুজনেই রিকশা থেকে উঠে পড়ল। জিমিন কপাল থাপড়াতে থাপড়াতে বিড়বিড় করতে লাগলো, কোথায় ওরে আমার ভাইয়ের বউ বানাতে চাইলাম, আর এই ফাজিল উল্টো শত্রু হয়ে বসে রইল। ধুর, ভাল লাগে না। সুপ্রিয় গণ্যমান্য জঘন্য থুকু স্বনামধন্য নেতাজি, নেতাজি বলিলাম এজন্য ভাবিবেন না সুভাষচন্দ্র বসুর সঙ্গে তুলনা করিয়াছি, সে কথা এখন রাখিয়া দিলাম। তার শরীর মন ভালো তো? এতক্ষণ ভালো থাকিলেও এখন আর থাকিবে না। যাই হোক, পত্র কথনের শুরুতেই বলিয়া রাখি, ইয়া লাভ লেটার নহে, ইয়া একটি সারফেক্সের লেটার, অর্থাৎ আপনাকে ধৌত করিতে ব্যবহার করিব। হয়তো ভাবিও পাইবেন না আপনার মতো সুদর্শন নেতাকে কোন মহামান্য ব্যক্তি এসব বলিতে পারে। আমি, হ্যাঁ বৎস, আমি। অনেক হয়ে গিয়েছে, এখন রাখি সাধু ভাষা। এখন আসি কাজের কথায়। রাস্তাঘাট ঠিক করবেন বলে যে আমার 14 গোষ্ঠী থেকে ভোট নিলেন, এই রাস্তা সারছেন। আমাদের উত্তর দিকের রাস্তার কি অবস্থা জানেন? আজকে রিকশা থেকে পড়ে গিয়ে আমার কোমর প্রায় ভেঙে গিয়েছিল। উপরওয়ালার দয়ায় এ যাত্রায় বেঁচে গেছি, কিন্তু আমি বাঁচলেও আমার আইসক্রিম দুটো বাঁচেনি, তাদের আপনি হত্যা করেছেন। আমার কোলে থাকা বিড়াল ছানা আহত হয়েছে। খুব তাড়াতাড়ি রাস্তা ঠিক করবেন, নইলে আপনাকে আমি ছাড়বো না। আর রাস্তাঘাটে কি প্লাস্টিকের ডাস্টবিন দিয়েছেন যে 2 দিন গেল না গেল চুরি হয়ে গেল, এই আবার বলছেন বাড়ি বাড়ি এসে দুঃখ ভাগ করে নেবেন। কই, পরশুদিন কাদের আলীর বউ আরেকজনের সাথে ভেগে গেল, আপনি তো তার দুঃখ নিতে আসলেন না। মুখে মুখে ফুলের ঝুড়ি, কাজের বেলায় লাথি করি। আজকে এইটুকুই থাক। শুনুন, আমি যদিও এবার ভোট দিতে পারিনি, তাতে কি, পরের বার জামাই সহ ভোট দেব, তাই হেলাফেলা করবেন না। আরো একটা কথা, এইসব বইটই মার্কা বাদ দিয়ে পরের বার হারপিক মার্কায় ভোটে দাঁড়াইন, বুঝেছেন? এটা নিয়ে কেউ কখনো দাঁড়ায়নি, সবাই হাসতে হাসতে ভোট দিয়ে দেবে। মার্কা যদি হয় হারপিক, আমি একাই ভোট দিব অর্ধ শতাধিক। যদিও মিলল না, চিনল তো নিজ দায়িত্বে বুঝে নেবেন। ইতি প্রধানমন্ত্রী সুযোগ্য নাগরিক। জাঙ্কুক এতক্ষণ চোয়াল শক্ত করে দাঁড়িয়েছিল। যেও ভয়ে ভয়ে পড়া শেষ করে জাঙ্কুকের দিকে তাকালো, শুকনো ঢোক গিলল। উপস্থিত সবাই ভরকানো চোখে তাকিয়ে আছে। তাদের নতুন এমপিকে এমন চিঠি কে দিল, হিসাব মিলছে না। জাঙ্কুক বেশ শান্ত কণ্ঠেই বলল, চিঠিটা কে দিয়েছে হবি? চেয়েও থতমত খেয়ে গেল। সবার সামনে তাকে হবি বলে ডাকবে সে ভাবেনি। হবি ওয়াটার বললে তো মানিজ্জত শেষ হয়ে যেত। তবুও সেদিকে পাত্তা না দিয়ে ছোট ছোট করে বলল, ভাই, আপনি এলাকার লোকদের জন্য যে অভিযোগ বক্স স্থাপন করেছেন, ওইখানে কেউ রেখে গেছে। আর আপনি তো বলেছিলেন ওখানে কোনো ক্যামেরা না রাখতে, মানুষ যাতে নির্দ্বিধায় অভিযোগ করতে পারে। আজকে প্রথম অভিযোগ এসেছে, তাও এমন একটা। জাঙ্কুক কিছু সময় ভেবে বলল, উত্তর দিকের রাস্তাটা একবার গিয়ে দেখে আসবি, আর কাদের আলী খবর নিবি। যে হোক বোকা বোকা কণ্ঠে বলল, ভাই, আপনি কি তাকে বউ দেবেন? জাঙ্কুক রাগি চোখে তাকাতেই চুপছে গেল, মাথা নিচু করে বলল, জি ভাই, এক্ষুনি যাব। বলেই যে হোক পা বাড়াতে চাইল। জাঙ্কুক ইশারায় বোঝালো মিটিং শেষ হোক। জাঙ্কুক গিয়ে তার চেয়ারে বসলো, পায়ের উপরে পা তুলে সামনের দিকে তাকালো। সামনে ম্যানেজার বসা, তার বাবার বিশ্বস্ত লোক কাই। মূলত এই দিনটায় জাঙ্কুক নিজের লোকেদের নিয়ে একটু বসে, এলাকার খোঁজ খবর নেয়। জাঙ্কুক কাইয়ের আপদমস্তক পরখ করে গম্ভীর কণ্ঠে বলল, রাস্তাঘাট ঠিক করার টাকাটা তো আপনাকেই দিয়েছিলাম কাই, কাজ ঠিক মতো করেছিলেন? কাই ঘাবড়ে গেল, হঠাৎ তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমতা আমতা করে বলল, স্যার, ঠিকই তো আছে, ওই মেয়েটাই মিথ্যে বলেছে। জাঙ্কুক আরো গম্ভীর হলো, উপস্থিত তার দলের লোকজনকে চলে যেতে বলল।
একে একে করে সবাই বেরিয়ে গেল। জাঙ্কুকের মাথায় আবারও নাড়া দিল চিঠির কথা। টেবিল থেকে একটি কলম তুলে ঘোরাতে ঘোরাতে বলল, শোনো মেয়ে, তুমি ছোট হলেও বড্ড চালাক। একেবারে এমপি বরাবর চিঠি দেওয়া সহজ কথা নয়। আমার 2 দিন আগে খোলা অভিযোগ বক্সের প্রথম চিঠি তোমার। অভিযোগ সত্যি হলে তুমি বেঁচে গেলে, আর মিথ্যে হলে তোমাকে আমি ছাড়বো না। জীবন জাঙ্কুককে তুমি চেনো না। জিমিন মনে মনে চিঠির কথা ভেবে খুব টেনশনে আছে। বাড়িতে ফিরে চেঞ্জ করে বেরিয়ে আসতেই কানে ডাক ভেসে আসলো, জিমিন নিচে এসো, তোমার ভাইয়া ডাকছে। মায়ের গলার আওয়াজ পেয়ে জিমিন আর দাঁড়ালো না, নিচে চলে গেল। ড্রয়িং রুমে সবাই উপস্থিত, একেবারে দেখে নিল। জাঙ্কুক বোনকে দেখে শান্ত কণ্ঠে বলল, তোর কিছু হয়েছে? সহসা চমকে উঠলো জিমিন। তবে কি ভাইয়া জেনে গেছে বিষয়টা? ধীর পায়ে ভাইয়ের কাছে গিয়ে বলল, এমন কেন মনে হলো ভাইয়া তোমার? রাহিমা খালা বলল, সদর দরজা খুলতেই তুই কোনো দিকে না তাকিয়ে উপরে চলে গেছিস। তার কোনো কথার উত্তর দিস নাই। আর আজকে এত দেরি হলো কেন? আজকে কোচিং দেরিতে ছুটি দিয়েছিল ভাইয়া, আর তাছাড়া আমার সইয়ের সাথে গল্প করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল। সে কথা রাখো, তোমাকে নাকি আজকে কেউ চিঠি দিয়েছে। জাঙ্কুক ভুরু কুঁচকে বলল, তুই কি করে জানলি? জিমিন একটু হাসার চেষ্টা করে বলল, জিহু ভাইয়া বলেছে, বিকেলে দেখা হয়েছিল কোচিংয়ে যাওয়ার সময়, তখন বলেছে। জাঙ্কুক সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, ওহ, তা তোর ওই সইটার নাম জানো কি? আগেই তো বলেছিলাম ভাইয়া, ভুলে গেছি, আবার বল। কিম তেয়ুম তে। ওহ, পরশুদিন তাকে আসতে বলিস। জিমিন অবাক হলো, মনে মনে অনেক কিছু ভেবে নিল। টেকে কেন আসতে বলছে ভাইয়া? তবে কি চিঠি ও দিয়েছে বুঝে ফেললো? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কেন? জাঙ্কুক বোনের মাথায় হাত বুলিয়ে বলল, ভুলে গেছিস? পরশুদিন বাড়িতে অনুষ্ঠান আছে। দাদু বলেছিল আমি এমপি হলে সবাইকে গরু কেটে খাওয়াবে। জিমিন লাফিয়ে উঠে বলল, তাই তো, আমি এক্ষুনি তেকে বলে আসছি, দাঁড়াও। তে বাড়ি এসে ফ্রেশ না হয়ে শুয়ে পড়েছে। তাকে এভাবে শুয়ে পড়তে দেখে চেঁচিয়ে উঠল লিসা, এই স্যান্ডি, ওঠ কইতেছি। ভর দুপুর সন্ধ্যা নাই, বাইরের কাপড়ে শুয়ে পড়ছে। তাড়াতাড়ি ওঠ কইতেছি, হাত মুখ ধুইয়া খাইতে দিতেছি। তোর দাদা যান না খাইয়ে বসে রয়েছে। বিরক্ত নিয়ে বসলো তে, কিছু না বলে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। বোগাম খাবার নিয়ে বসে আছে। তে কাছে আসতেই একগাল হাসলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আজকে তো দেরি হলো কেন রে? টিফিনটাও নিয়ে যাসনি। তোর দাদি যান আমার মাথায় খেয়ে ফেললো। তে হেসে ফেললো, হাসতে হাসতেই বলল, কই খেয়ে ফেলছে? দেখছি তো ঠিকই আছে। বোগাম নিজেও হাসলেন, ফিসফিস করে বললেন, ধীরে ধীরে বল, শুনতে পেলে আর রক্ষে নেই। তা এত দেরি কেন করলি, বললি না তো? আর বলো না দাদা যান, জিমিনের সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছে, আর ও টিফিন নিয়ে গেছিল, ওইটাই খেয়েছি। তাদের কথার মাঝে লিসা ফোন হাতে বেরিয়ে আসলো। তের হাতে ধরিয়ে দিয়ে বললেন, তোর সই, কথা ক। সচরাচর জিমিন তাকে কল দেয় না, যা কথা তারা কলেজ আর কোচিংয়ে থাকতে শেষ করে। আজকে হঠাৎ কল কেন দিল? ভাবতে ভাবতেই কানের কাছে নিল ফোনটা। ওপাশ থেকে জিমিন বলে উঠল, সই, পরশুদিন তোর দাওয়াত, কালকে ছুটির দিন, কলেজ নেই, তাই তো ফোন দিয়ে জানাচ্ছি। শোন, তুই কিন্তু অবশ্যই আসবি। তে কিছু সময় ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, যাবো। আচ্ছা তাহলে রাখি, দাদাজানকে আমার সালাম দিস। তে আর কিছু বলার সুযোগই পেল না, জিমিন ফোন কেটে দিল। এটা জিমিনের একটি বদ অভ্যাস, কথা শেষ করার আগেই কল কেটে দেয়। চারিদিকে মানুষজনের ছড়াছড়ি, এমপির বাড়ির অনুষ্ঠান বলে কথা। তে বেশি মানুষজন পছন্দ নয়, শুধুমাত্র জিমিনের জন্য আসা, নইলে আসতো না। 1 মাস আগে কথা দিয়ে রেখেছিল আসবে। তে সদর দরজার কাছে আসতেই কেউ দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। কিছুটা ভয় পেলেও বুঝলো এটাকে। আরে ছেমলি, ছাড় ছাড়, জান বেরিয়ে গেল আমার। আজকে কোনো ছাড়াছাড়ি নেই, চল ভাইয়ের সাথে দেখা করবি। তে হাত টেনে ধরে বলল, কোনো দরকার নাই, তোর ঘরে চল, আমরা গল্প করি। তা কেন, তুই আয় তো। টানতে টানতে নিয়ে গেল তেকে। ভাইয়া দেখো কে এসেছে। জাঙ্কুক ফোনে কথা বলছিল, বোনের ডাক শুনে পরে কথা বলবে বলে ফোন রেখে দিয়ে পিছনে ঘুরলো। জিজ্ঞাসা করলো, কে এসেছে? তেকে টেনে এনে দাঁড় করিয়ে বলল, আমার শরীর। তে জোর করে হাসার চেষ্টা করে সালাম জানালো। জাঙ্কুক বেশ গম্ভীর স্বরে
উত্তর দিয়ে ভিতরে গিয়ে বসলো। জিমিন হতাশ হলো, তেকে নিয়ে চলে গেল। রুমে আসতেই তে জিমিনের পিঠের উপরে দুম করে কয়েকটি কিল বসালো। তোকে কে বলেছিল তোর ওই স্বনামধন্য ভাইয়ের কাছে নিয়ে যেতে? ব্যাটার যে ভাবটাই নিল না, এই জন্যই তো দেখতে মন চায় না। আরে না, ভুল ভাবিস না, ব্যস্ত আছে তো তাই বেশি কথা বলতে পারলো না, পরে ঠিক বলবে দেখিস। তুই রাখ তো তোর ভাইয়ের গুণগান, মেজাজটাই খারাপ হয়ে যাইতেছে। জিমিন মুখটা কাচুমাচু করে বলল, যাই বলিস ভাইয়ের সাথে তোকে কিন্তু সেই মানাবে, আন্ডা মানাবে। এমন লোককে আমি জীবনেও বিয়ে করব না। কেন করবি না? আমি চাই না আমার বাচ্চা কাচ্চার বাপরে কেউ ভাই ডাকুক। জিমিন ভ্যাবাচাকা খেয়ে গেল, কথা মানে বুঝতে না পেরে বলল, মানে মানে এইসব রাজনীতিবিদদের সবাই ভাই ডাকে, কাকা নানা চাচা বাবা ছেলে সবাই। ছি, কি বাজে লাগে আমার। ধর তোর ভাইয়ের সাথে আমার বিয়ে হলো, আমাদের একটা ছেলে হলো, সে বায়না ধরলো মিছিল করতে যাবে, তাকে নিয়েও গেল। সে রাস্তা দিয়ে হাঁটছে আর বলছে, আমার ভাই তোমার ভাই, জাঙ্কুক ভাই জাঙ্কুক ভাই। জিয়ন জাঙ্কুকের বউ হতে গেলে এসব মেনেই চলতে হবে। রাজনীতিতে বাপ ছেলে নেই, সবাই ভাই। সহসা চমকে পিছনে তাকালো দুজন। এমন সময় জিমিন বা তে কেউই জাঙ্কুককে আশা করেনি। দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে আছে, এখন কি বলা উচিত তাই ভাবছে। হঠাৎ ফোন বেজে উঠলো, সাথে সাথে রিসিভ করে ব্যালকনির দিকে এগিয়ে গেল। জাঙ্কুক এমন একটা কথা শুনেছে যার কি রিয়াকশন দেওয়া উচিত তাই ভাবছিল। ফোন বাজার শব্দে ভুরু কুঁচকে তাকালো। এখনকার দিনে সচরাচর কারো হাতে বাটন ফোন দেখা যায় না। জিমিন এতক্ষণ কথা সাজিয়ে নিয়ে মুখ খুলল, ভাইয়া তুমি ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। হয়েছে কি, সমস্যা নেই, থাক আসছি বলেই বেরিয়ে গেল। মূলত তখন তাদের সাথে কথা বলতে পারেনি, এজন্য এখন বলতে এসেছিল। তবে এরকম অদ্ভুত কথার সম্মুখীন হবে ভাবেনি। বলি তো আসলো রাজনীতিতে সবাই ভাই। তবে মনে মনে নিজেই নিজেকে প্রশ্ন করলো, আমার ছেলে আমাকে ভাই ডাকলে কেমন শোনাবে। হঠাৎ কেউ ডাক দিতে ভাবনা থেকে বেরিয়ে কাজে লেগে পড়লো জাঙ্কুক। একটু পরে খেতে দিতে হবে সবাইকে, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তা দেখা জাঙ্কুকের দায়িত্বের মধ্যে পড়ে। কিরে, তোর ভাই গেছে? গেছে, বেরিয়ে আয়। জিমিনের কথায় গুটি গুটি পায়ে বেরিয়ে আসলো তে। সোজা গিয়ে দরজা বন্ধ করে গিয়ে বিছানায় বসলো। এর জন্যই তোর ওই খুশটা ভাইটারে আমার পছন্দ না। কি দরকার ছিল দুটো মাইয়ের মাঝে এসে তার হাতের মতো নাকটা ঢুকিয়ে কথা বলা, যত সব। জিমিন চশমাটা ঠিক করতে করতে তের পাশে গিয়ে বসলো। এখন কিছু বললেই তে রেগে যাবে, তাই প্রসঙ্গ পাল্টাতে জিমিন অন্য কথা শুরু করলো। জিমিন অসহায় চোখে তের দিকে তাকিয়ে রইল। তার চাওয়া বোধহয় কোনোদিনও পূরণ হবে না। কানের কাছে সারাদিন ভাইয়ের নামে প্রশংসা করেও এই মেয়ের মন গলাতে পারেনি। মাঝে মাঝে তো এটাও বলে, তোর ভাইয়ের মাঝে কোনো খুঁত নেই বলে আমার তাকে পছন্দ হয়। একটা মানুষ এতটা পারফেক্ট কেমনে হয়? তার কোনো সমস্যা নেই বলে আমার সমস্যা। তাদের গল্পের মাঝে নিচ থেকে ডাক পড়লো, দুজনকে খেতে ডাকছে জিন। মায়ের ডাক শুনে তেকে নিয়ে তাড়াহুড়ো করে নিচে নেমে আসলো। জিন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, তোদের বাইরে গিয়ে খেতে হবে না, এখানে বসেই খেয়ে নে। দুজনে মাথা নাড়িয়ে বসে পড়লো। জিন সবকিছু এগিয়ে দিয়ে বললেন, আমার কাজ আছে, আমি যাচ্ছি, তোরা এখান থেকে সবকিছু নিয়ে খাবি। আর তেমা, একদম লজ্জা পাবি না কিন্তু, বুঝতে পেরেছিস? কথার উত্তরের বিনিময়ে তে মুচকি হাসলো। খাওয়া শুরু করলো দুজনে। তে খেতে খেতে বলল, রান্নাটা কিন্তু বেশ হয়েছে। ঠিক বলেছিস, তবে একটা কথা কি জানিস, তোর ভাই কিন্তু এসব ঘুষ দিচ্ছে। মানে এই যে ভোট দেওয়াতে সবাইকে ঘুষ হিসেবে গরু খাওয়াচ্ছে। জিমিন খাওয়া বাদ দিয়ে বাম হাত দিয়ে নিজের মাথায় নিজেই চাপড় মারলো। এই মেয়ে যে কিভাবে কিভাবে তার ভাইয়ের দোষ বের করে তা নিয়ে সে হতাশ। জাঙ্কুক একটি জরুরি কাজে 5 দিনের জন্য চট্টগ্রাম গিয়েছিল। কেউ সাথে নেয়নি, এদিকে খেয়াল রাখতে বলেছিল। আজকে পার্টি অফিসে এসেছে, এখানে আগে থেকে উপস্থিত ছিল জেহব। মুখটা বাংলা পাঁচের মতো করে রেখেছে। জাঙ্কুক টেবিলে বসে কিছু ডকুমেন্ট দেখতে দেখতে জেহবকে জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে রে হবি ওয়াটার? জেহব শুকনো ঢোক গিলে বলল, জি ভাই, এই সপ্তাহে 3টি চিঠি এসেছে, আমি চেক করেছি, তার মধ্যে একটা চিঠি সেদিনের মেয়েটা। জাঙ্কুক ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, আবারও চিঠি? একটা কথা বলার ছিল। আর চোখে জিমিনের দিকে তাকিয়ে বলল তে। জিমিন বেশ স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো, কি কথা বল।
তোর ভাইকে আবারও চিঠি দিয়েছি। বড় বড় করে তাকালো জিমি। তাকে এভাবে তাকাতে দেখে তে হেসে ফেললো। হাসতে হাসতে বলল, ওভাবে তাকাচ্ছিস কেন? কি শুরু করেছিস বলতো? ভাইয়া জানতে পারলে তোকে কাঁটাই চিবিয়ে খাবে। তে হাত দিয়ে মুখ ঢেকে অবাক হওয়ার অভিনয় করে বলল, দেখেছিস তোর ভাইয়ের কত বড় একটা অপরাধ এতদিন লুকিয়ে রেখেছিলি। মানে কিসের অপরাধ? কাঁচা মানুষ চিবিয়ে খাওয়া কোনো অপরাধ নয়? আচ্ছা দাঁড়া দাঁড়া, শুধু মানুষই খায় নাকি হাঁস মুরগিও? তার মানে সোনার মায়ের মুরগিটা বেদিতে নিয়ে যায়নি, তোর ভাই খেয়েছে? জিমিন হতভম্ব হয়ে গেল। এই ফাদিল কোথাকার কথা কোথায় নিয়ে গেল? সে তো শুধু কথার কথা বলেছিল, কিছু না বলে শুধু চেয়ে রইল। ওভাবে কি দেখছিস? শোন, এরকম মানুষ আশেপাশে থাকাও রিস্ক, তাকে ঘরে বন্ধ করে রাখা উচিত। আমার দেশের প্রতি একটা দায়িত্ব আছে না? আজকে বাড়ি গিয়ে আন্টিকে বলবি তাকে আটকে রাখতে। এই মেয়ে দাঁড়াও। তিনবার ডাক দেওয়ার পরেও যখন স্যারের কথা তে কান অব্দি পৌঁছালো না, তখন পেছন থেকে তাকে একটা মেয়ে গুঁতো মারলো। তে সামনে না তাকিয়ে পিছন ঘুরে সেই মেয়েটিকে বলল, কিরে সকিনা বেগম, কি সমস্যা তোর? গুতাগুতি করছিস কেন? শোন, এটা গরুদের জায়গা না, তুই মাঠে গিয়ে গুতাগুতি কর যা। ঠিক বলেছো, এটা গরুদের জায়গা না। তে কখনো ভুল বলে না। কথা শেষ করার আগেই থমকে গেল। একটা শুকনো ডোক গিলে সামনে তাকালো। জ্যাকসন স্যার দাঁড়িয়ে আছে। এই বেটা তাদের কলেজেরই ছাড়, বদমেজাজের লোক। তে ভুলে গিয়েছিল তার ক্লাস আছে। আসলে সে একবার কথা বলতে শুরু করলে কোনো দিকে খেয়াল করে না। এখন যে কি হবে ভয় ভয় উঠে দাঁড়ালো। জিমি জড়ছড় হয়ে বসলো। এতক্ষণ কি পড়াচ্ছিলাম? তে মাথা নিচু করে ফেললো। সে আসলে কিছুই শোনেনি। কি হলো, কথা বলছো না কেন? ভালো স্টুডেন্ট এই জন্য মনে করো না তোমাকে কিছু বলবো না। এক্ষুনি আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। তে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য পা বাড়ালো। সবাই তার দিকেই তাকিয়ে আছে। হাত উঁচু করে বলল, বাচ্চারা পরের বার ভোটটা কিন্তু আমাকেই দিও। সাথে সাথে হাসির রোল পড়ে গেল। স্যার ধমকে উঠতেই সবাই থমকে গেল। এবার জিমিন ব্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়লো। তাকে দাঁড়াতে দেখে স্যার বেশ নরম সুরেই বলল, আরে আরে জিমিন মা, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে যেতে হবে না, তুমি ক্লাস করো। না স্যার, আমার শরীরটা ভালো লাগছে না, আর যাই। ওমা সে কি, বাড়ি পৌঁছে দিতে হবে নাকি? না না, যেতে পারবো বলে বেরিয়ে পড়লো। তে তাকে দেখেই হাসলো। সে রুমের বাইরে দাঁড়িয়ে ছিল। সে জানতো জিমিন চলে আসবে। এই বেটা জ্যাকসন একটা খুশটা লোক। এক চোখে নুন আর আরেক চোখে তেল বেচার স্বভাব, জীবনেও যাবে না। জিমিন সহমত পোষণ করলো। এমপির বোন বলে তাকে একটু বেশি কদর করে জ্যাকসন স্যার, অথচ সারাক্ষণ সবার সাথে খিটখিট করে। জিমিন চশমা ঠিক করে বলল, চল বাড়ি যাই। বাড়ি গিয়ে কি করবি? চল সামনের মাঠে গিয়ে বসি। আচ্ছা চল। দুজনে মাঠে এসে বসলো। বেশ কিছু সময় গল্প করলো। কিরে, রসায়ন নোটটা এনেছিস? ভুলেই তো গেছিলাম, দিচ্ছি দাঁড়া। তে ব্যাগ থেকে একটি মোটা খাতা বের করে দিল। জিমিন চোখ ছোট ছোট করে বলল, এত মোটা, আমার এই ছোট্ট ব্যাগে তো আটবে না। তাহলে হাতে নে। আচ্ছা চল এখন উঠি। দুজনে উঠে রাস্তা দিয়ে রিক্সা ডেকে উঠে বসলো। এর মধ্যে জিমিন চিঠির কথা ভুলেই গেছে, তাই আর জানা হলো না এবার চিঠিতে কি লিখেছে তে। চিঠিটা আমাকে দে। জিহব বাধ্য ছেলের মতো কোনো প্রশ্ন ছাড়াই দিয়ে দিল। জাকব ভুরু কুঁচকে তাকে জিজ্ঞাসা করলো, তুই পড়েছিস? জিহব একবার না বললো, একবার হ্যাঁ বললো। জাকব বুঝে ফেললো সে পড়েছে। তুই বাইরে গিয়ে বস। জি ভাই। জিহব চলে যেতে যেতে জাকব চিঠি খুলে সামনে ধরলো। সু অপ্রিয় নেতাজি ওরফে এমপি মশাই, ভালো আছেন তো? ভালো যে আছেন তা অবশ্য আপনার গরু খাওয়ানো দেখেই বুঝেছি। এই যে আপনি গরু খাওয়ালেন, তার মতলব কি আমি বুঝি না নাকি? পরের বছরের ভোটটাও ফিক্সড করে রাখলেন। কি অবাক হলেন তো আপনার মতলব ধরে ফেলায়? সে যাই হোক, এখন আসি আসল কথায়। আগের চিঠিতে যা বলেছিলাম দেখলাম ভালোই কাজে লেগে পড়েছেন। কাদের আলী নাকি খবর নিয়েছেন, শুনে বেশ ভালো লাগলো। তবে ভাববেন না এজন্য আপনার প্রশংসা করব, এটা আপনার দায়িত্ব ছিল, তাই করেছেন। আজকে আবার কিছু কাজ দিতে চিঠি লিখতে বসেছি। শুনুন, এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। যে সে চোর নয়, একদম ডাকাত মার্কা চোর। রাতের বেলায় কোনো মহিলা বের হলেই তার সোনার গহনা নিয়ে দৌড় দিচ্ছে। তা কিভাবে জানেন? জানবেন কেমনে? খবরই তো আর রাখেন না। আমি বলে দিচ্ছি। সেদিন মলির মায়ের কান থেকে কানের দুল ছিঁড়ে নিয়ে দৌড় দিচ্ছে। সে কি সাংঘাতিক ব্যাপার! রক্ত দিয়ে দু কান
ভিজে গিয়েছিল। সে কি কান্না তার! শুধু তাই না, এমন অনেকের সাথেই হচ্ছে। সবার তো আর আমি নাম জানি না, সবার তো আর সামর্থ্য নেই রুমের মধ্যে বাথরুম দেওয়ার। হয় সবার বাড়িতে রুমে রুমে বাথরুম দিয়ে দেবেন, না হলে চোরটাকে ধরবেন। বুঝেছেন? দুটো অপশন দিলাম। গতকাল কি করেছে জানেন? আমার সোনার গলার চেনটাও সোনা ভেবে নিয়ে গেছে। আমি আসলে সবাইকে একটি মিথ্যে বলেছিলাম। যেই জিজ্ঞাসা করতো আমি বলতাম আমার সোনার জন্য সোনার চেন বানিয়ে দিয়েছি। সোনা হচ্ছে আমার বিড়ালের নাম। আহারে, আমার 120 টাকার মালাটা দোকানদার গ্যারান্টি দিয়েছিল 5 বছরের আগে রং উঠবে না। যে করেই হোক ওটা খুঁজে বের করবেন। মাঝে মাঝে অসহায় মানুষদের জন্য কি মনে হয় জানেন? আমি নিজেই এমপি হয়ে যাই, তারপর সবাইকে দেখিয়ে দেই কিভাবে দায়িত্ব পালন করতে হয়। তবে সেটা আমি করব না, কারণ রাজনীতি আমার পছন্দ নয়। শুধু নিজেদের পকেটে টাকা না ভরে পাবলিকের যত্ন নিন, উপরওয়ালা খুশি হবেন। আজ এতটুকুই। যাই হোক, আপনাদের নিয়ে একটি গান লিখেছি, শেষে এটাই শোনাচ্ছি। থুকু লিখছি, যদি বারে বারে একই সুরে জনগণ কাঁদায়, তবে নেতা কোথায় আর এমপি বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে মানুষ ডেকে যায়, তবে আপনারা কোথায় আর সমাধান কোথায়? যদি সত্যি মনে হয় সব পুরনো কথাই, যদি চিঠির মাঝে জমে নীরবতা, তবে বুঝে নিন সাধারণ মানুষ কত নিরুপায়। লা 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 লা, লা 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 লা। ইতি, সব দিকে খেয়াল রাখা সুযোগ্য নাগরিক। চিঠি পড়া শেষ হতেই সেটা ভাঁজ করে পাঞ্জাবির পকেটে রাখলো জাঙ্কুক। আজকে তারা রাগ লাগছে না, বরং নিজের দলের লোকেদের উপর রাগ লাগছে। একটাও কাজের না, কোনো দিক নিজে থেকে খেয়াল রাখে না। সে যতটুকু বলবে ঠিক ততটুকুই করবে সব কয়টা। মেয়েটা মজার ছলে হোক আর যেভাবেই হোক, তাকে এভাবে খবরাখবর দিলে তারই লাভ, কোনো দিকে কমতি থাকবে না। এসব ভাবতে ভাবতে যেও ভিতরে আসলো। এটা অবশ্য তার বিশেষ একটি পাওয়ার, পারমিশন ছাড়াই ভিতরে আসতে পারে। কিছু একটা বলতে এসেছিল, কিন্তু তার বলার আগে জাঙ্কুক বিড়বিড় করে বলল, শোনো মেয়ে, তুমি যদি মেয়ে না হয়ে ছেলে হতে, তাহলে তোমায় আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিতাম। কিন্তু আফসোস তুমি মেয়ে। একথা বিড়বিড় করে বললেও জিওবের কান অব্দি পৌঁছে গেল। শুনে চোখ বড় বড় করে তাকালো। সে ভেবেছিল ভাই রেগে যাবে। ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, কি দরকার ভাই অ্যাসিস্ট্যান্ট বানিয়ে অফিসে আমার সতী নানা? তার থেকে ভালো বউ বানিয়ে বাড়ি নিয়ে যান। তবে মনের কথা মনেই রয়ে গেল, মুখে বলতে পারলো না। তবে গলা খাকারি দিতে জাঙ্কুক তার দিকে তাকালো, ইশারা করে জিজ্ঞাসা করলো কি হয়েছে। যে বলতে শুরু করলো। কথা শেষ হতেই জাঙ্কুক উঠে দাঁড়ালো। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। জিমিন আর জাংকুক একই সাথে এসে সদর দরজায় দাঁড়ালো। দুজন দুজনকে দেখে হাসলো। হাসির কারণ তাদের বাড়ি ফেরার টাইমিং মিলে গেছে। কিরে, কোচিং শেষ? জিমিন মাথা নাড়লো, মুখে কিছু বলল না। জাংকুক পায়ের জুতো খুলে সবে ভিতরে ঢুকছিল। জিমিন পিছন থেকে ডাক দিল। কাঁধে ব্যাগ নিয়ে, সেটা নিয়ে সমস্যা না হলেও খাতা নিয়ে জুতা খুলতে পারছে না, তাই বলল, ভাইয়া একটু খাতাটা ধরো তো। আচ্ছা দে। জিমিন জুতা খুলছিল। জাঙ্কুক এত মোটা একটি খাতা দেখে পৃষ্ঠা উল্টালো। তারাও এক সময় এমন মোটা মোটা খাতায় নোট করত। অতীত মনে পড়তেই হাসলো। নড়ে চড়ে দেখছিল। মাঝ বরাবর আসতেই এক পৃষ্ঠায় বাংলা লেখা দেখে ভুরু কুঁচকে তাকালো। এতক্ষণ বিক্রিয়ার সাথে দু এক লাইন করে লেখা থাকায় সেভাবে খেয়াল করেনি। তবে এবার বেশ ভালোভাবে খেয়াল করলো। জিমিন হাত বাড়িয়ে খাতাটা চাইলো। জাঙ্কুক কোনো বাক্য ছাড়াই দিয়ে দিল। জিমিন কয়েক ধাপ এগিয়ে যেতেই বলল, এটা কার খাতা রে? লেখা সুন্দর এই জন্য জানতে চাইছো তাই না? জাঙ্কুক হাসার চেষ্টা করলো। জিমিন নিজেও হেসে বলল, আমার সই তের। আচ্ছা যা। জিমিন চলে যেতে বার কয়েক নামটা বিড়বিড় করলো জাঙ্কুক। তে, আই সি। সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর গল্পটির পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করবে। গল্পটি বেশি বড় হবে না, 4-5 পর্বের হবে, তবে অনেক সুন্দর গল্পটি। আগামী পর্বে কি জাঙ্কুক জানতে পারবে যে তার ধারণাটি ঠিক হলো কিনা, তে কি ধরা পড়ে যাবে? আমরা সেই পর্বে সেটাই দেখব। তো আল্লাহ হাফেজ, ততদিন ভালো থেকো, টাটা, বাই।